সাইরেন মুভির প্রথম পার্টে আমরা দেখেছিলাম নন্দিনী থিলগানকে অ্যারেস্ট করে জাজের কাছে নিয়ে যায়, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় জাজ থিলগানকে ছেড়ে দেওয়ার পারমিশন দেয়। তবে নন্দিনী থিলগানকে চ্যালেঞ্জ করে যে থিলগানকে সে খুনি হিসেবে প্রমাণ করেই ছাড়বে। সাইরেন মুভির প্রথম পার্ট যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আবারও শুরু করছি। যারা প্রথম পার্ট দেখোনি তারা ডেসক্রিপশন চেক করে দেখে আসতে পারো, তারপর দ্বিতীয় পার্ট দেখতে পারো, তাহলে তোমরা পুরো মুভির গল্পটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো এবার শুরু করা যাক এক্সপ্লেন। শুরুতেই আমরা মালারকে তার ক্লাসরুমে বসে থাকতে দেখি। তার বান্ধবীরা ক্লাসরুমে আসে কিন্তু কেউ তার সাথে কথা বলে না, এমনকি তার সাথে কেউ একই বেঞ্চে বসতে চায় না। এক ছেলে বলে, তোমার বাবা যে বিদেশ থাকে না তা আমরা জেনে গেছি, তোমার বাবা একজন খুনি। ক্লাসের সবাই মিলে মালারকে বাজে বাজে কথা বলে। মালার তখন কান্না করতে করতে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে মালার দেখে তার বাবা ছোট বাচ্চাদের সাথে খেলা করছে, যা দেখে মালারের আরো কান্না পায়। মালার তার রুমে যায় আর বাবাকে নিয়ে স্পিচ দেওয়ায় স্কুল থেকে যে ট্রফিটা জিতেছিল ওইটা নিয়ে তার বাবার সামনে আসে আর মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর আমরা দেখি নন্দিনী আর তার টিম ওই মদের দোকানের আশেপাশে থাকা প্রত্যেক মানুষের কাছে যাচ্ছে আর থিলগানের ছবি দেখিয়ে বলছে যে 14 তারিখ রাতে থিলগানকে কেউ ওই মদের দোকানের আশেপাশে দেখেছে কিনা। কিন্তু সেদিন রাতে থিলগানকে কেউ মদের দোকানে দেখেনি। তখন সেখানে মালার আসে আর নন্দিনীকে বলে, আমি দেখেছি, তার সাথে এক পুলিশও ছিল। নন্দিনী তখন মালারকে বলে, কোথায় থাকো তুমি, তোমার বাসা কোথায়? পাশের পুলিশ বলে, ম্যাম এটা থিলগানেরই মেয়ে। মালার তখন বলে, দয়া করে আমাকে কেউ ওই খুনের মেয়ে বলবেন না। নন্দিনী তখন মালারকে যেতে বলে। মালার চলে যাওয়ার আগে নন্দিনীকে বলে, ম্যাম আপনি ওই খুনিকে ছাড়বেন না। নন্দিনী পাশের পুলিশকে বলে ও ওর বাবার প্রতি রাগ করে এসব কথা বলতেছে, ওর স্টেটমেন্ট কোর্টে চলবে না, বিকিকে খুঁজে পেলেই আমরা থিলগানকে অ্যারেস্ট করতে পারবো। এদিকে পুলিশ বিকিকে খুঁজতে খুঁজতে জানতে পারে এক অটো ড্রাইভার 5 দিন আগে বিকিকে থিলগানের জমির পাশে এনে নামিয়ে দিয়েছিল। নন্দিনী তখন থিলগানের জমির কাছে যায় আর সেখানে বিকির জুতো দেখতে পায়। কিছুদিন আগে সাইকেল চুরির জন্য পুলিশ বিকিকে অ্যারেস্ট করেছিল। নন্দিনী তখন বিকিকে ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছিল, তবে ওই দিন নন্দিনী বিকিকে ভালোভাবে পরখ করেছিল আর তাতেই নন্দিনীর মনে পড়ে যায় এই জুতোটা বিকির। পুলিশ থিলগানের জমির আশেপাশে বিকিকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে এক পুলিশের জুতো কাদা মাটিতে ডেবে যায়। নন্দিনী তখন লোক ডেকে এনে সেখানে মাটি খুঁড়তে থাকে আর একটু পর আমরা দেখি বিকিকে মেরে সেখানে পুঁতে রাখা হয়েছিল। এদিকে থিলগানের পরিবারের সবাই মালারকে বলতেছে বাড়িতে যেতে, কিন্তু মালার তার বাবা থাকাকালীন ওই বাড়িতে যাবে না। মালার বলে, যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে এখান থেকে চলে যাও। থিলগানের বোন মালারকে বলে, 14 বছর হলো তোর বাবা জেলে আছে, এতদিন পর বাড়ি ফিরেছে কিন্তু তোকে এখনো দেখেনি, তোর থেকে দূরে দূরে আছে যাতে তুই কষ্ট না পাস। যদি তুই আমাকে তোর মা ভেবে থাকোস তো আজকে আমার জন্য হলেও তুই বাড়িতে ফিরে চল। মালার তখন বাড়িতে ফিরে আসতে রাজি হয়। এই কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়, তাই এই খুশিতে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে চারিপাশ মুখরিত হয়ে যায়। ধুমধাম করে মালারকে তার নিজের বাড়িতে বরণ করা হয়। পরদিন সকালে থিলগান সাইন করতে থানায় যায়। থিলগান বেলাঙ্কানিকে দেখে বলে, কাল রাতে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? বেলাঙ্কানি তখন বলে, বিকিকে খুন করে এখন ভালো সাজার অভিনয় করা হচ্ছে, কিন্তু থিলগান তো কিছুই বুঝতে পারে না। ভিকির মা এসে থিলগানের কলার ধরে বলে, কেন আমার ছেলেকে খুন করলে? সবকিছু যেন থিলগানের মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে নন্দিনী মনে করেছিল ভিকিকে থিলগান মেরেছে, কিন্তু একটু পর নন্দিনী জানতে পারে বডিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট থিলগানের নয়। নন্দিনী তখন আরো একটা ফাইল নিয়ে ফরেন্সিক ল্যাবে যায়। থিলগান বেলাঙ্কানিকে বলে, তুমি কি কোনোভাবে পোস্টমর্টমের রিপোর্ট আমাকে এনে দিতে পারবে? থিলগান বারবার রিকোয়েস্ট করায় বেলাঙ্কানি নন্দিনীর রুমে যায় আর পোস্টমর্টমের রিপোর্ট এনে থিলগানকে দেয়। ল্যাব থেকে ফিরে এসে নন্দিনী মূর্তিকে বলে, মানিককামের খুন থিলগান করেনি, খুন করেছে ভিকি, কারণ যে চাকু দিয়ে মানিককামকে খুন করা হয়েছে সেই চাকুতে ভিকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। নন্দিনী ভেবেছিল থিলগান তার ঘড়ি চুরি করে পুলিশকে কনফিউজ করতে চেয়েছিল, কিন্তু ঘড়িটা আসলে চুরি করেছিল ভিকি। থিলগান নন্দিনীকে পোস্টমর্টমের রিপোর্ট দেখিয়ে বলে, ম্যাম আপনাকে কিছু দেখাতে চাই। পোস্টমর্টমের রিপোর্ট থিলগানের হাতে দেখে নন্দিনী অনেক রেগে যায় আর বলে, এটা তোমার কাছে কিভাবে আসলো? থিলগান তখন নন্দিনীকে কোনোভাবে শান্ত করে ভিকির ছবি দেখিয়ে বলে, ম্যাম ভিকির দেহে অনেকগুলো কাটা ফাটার দাগ পাওয়া গেছে, তাছাড়া ভিকির হাতে কেউ কামড় দিয়েছে আর তার দাগও আছে, তার মানে কারো সাথে ভিকির হাতাহাতি হয়েছে। ভিকি হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছে। তাই থিলগান নন্দিনীকে ডিএনএ টেস্ট করতে বলে। থিলগান আবারও বেলাঙ্কানিকে বলে রেজিস্টারের খাতাটা এনে দিতে। নন্দিনী আর মূর্তি কথা বলছিল, তখন সেখানে বেলাঙ্কানি আসে আর রেজিস্টার খাতা দেখিয়ে বলে, প্রতিবার ভিকিকে তার মা সাইন করিয়ে ছাড়িয়ে নিত, কিন্তু এবার মানি সাইন করে ভিকিকে ছাড়িয়ে নিয়েছিল। মানিকে পেলেই আমরা ভিকির খুনিকে খুঁজে পাবো। পুলিশ তখন মানিকে থানায় এনে মারপিট করে, যার ফলে মানি স্বীকার করে যে সে ভিকিকে খুন করে থিলগানের জমিতে পুঁতে রেখেছিল। ভিকিকে খুন করার কারণ জানতে চাইলে মানি বলে, মানিককামকে খুন করার জন্য আনবু ভাই 50 লক্ষ টাকা দিয়েছিল।
আমি আর বিকি মিলে মানিককামকে খুন করি, কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়। একটু পর ডিএসপি আসে আর কিভাবে খুন করেছে তা জানতে চায়। মানি তখন বলে বিকিকে 5 লক্ষ টাকার লোভ দেখিয়ে আমার সাথে নিয়ে নেই, যাতে পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে বিকিকে ফাঁসিয়ে দেব। মানিককামকে মারার পর চাকু বিকির হাতে দিয়েছিলাম যাতে বিকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে। মার্ডারের পর আনবু ভাই আমাকে সারেন্ডার করতে বলেছিল, কারণ পুলিশ নাকি ওই চাকুতে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল, তাই আমি বিকিকে সারেন্ডার করতে বলেছিলাম। কিন্তু বিকি তখন আমার কাছে 25 লক্ষ টাকা চেয়ে বসে। ভিকি মানিকে বলে যে আমাদের আগেই মানিককামকে কেউ খুন করেছে, আমি একজনকে বাইরেও আসতে দেখেছি। ভিকি মানিকে পুলিশের ভয় দেখায়, ভিকি যদি টাকার অর্ধেক ভাগ না পায় তাহলে পুলিশকে সব বলে দেবে। তাই মানি ভিকিকে মেরে থিলগানের জমিতে পুঁতে রাখে। ডিএসপি তখন নন্দিনীকে বলে যে সুপারি নিয়েছিল তুমি তাকে ধরেছো, কিন্তু মানিককামকে অন্য কেউ মেরেছে। ডিএসপি নন্দিনীকে বলে তোমার আর কিছুই করতে হবে না, এখন থেকে এই কেস আমি নিজ হাতে হ্যান্ডেল করব। কিন্তু নন্দিনী ডিএসপির কথা অমান্য করে পূজাল জেলে যায় ঋষির সাথে কথা বলতে। পূজাল জেলে গিয়ে নন্দিনী জানতে পারে ডেভিডের মতো ঋষিও বোবা, কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না। নন্দিনীর মনে তখন খটকা লেগে যায়, তাই নন্দিনীর ওই জেলে থাকা 4 জন বোবা কয়েদির সাথেই কথা বলতে চায়। একজন ট্রান্সলেটর দিয়ে নন্দিনী জানতে চায় যে তাদের কিলিং প্যাটার্ন কারোর সাথে শেয়ার করেছিল কিনা। 4 জন তখন হাসতে থাকে আর সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তাই নন্দিনী ঋষিকে থাপ্পড় মারে। জেলার তখন বলে ম্যাম আপনি এটা করতে পারেন না, এটা আপনার জেল নয়। নন্দিনী তখন বলে এদের কিলিং প্যাটার্ন ব্যবহার করে বাইরে খুন হচ্ছে, আমি কি করব বলেন। এক পুলিশ বলে ওরা এখন কিছুই বলবে না, কাল থিলগান আসুক, তারপর সব শুনতে পারবেন। থিলগানের নাম শুনে নন্দিনী ঋষির দিকে এগিয়ে যায় আর থিলগানের ছবি দেখিয়ে বলে তোমাদের প্যাটার্ন ব্যবহার করে এই লোক মার্ডার করছে। ঋষি তখন বলে থিলগান খুন করতে পারে না, ও তো আমাদের ভগবান। নন্দিনী তখন বলে নিজের বউকে খুন করা লোকটা ভগবান হয় কিভাবে। ঋষি তখন বলে যে সবার জীবন বাঁচাতে পারে সে কাউকে খুন করতে পারে না। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। থিলগান আগে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। থিলগান দায়িত্ব সহকারে তার কাজ করত, এমনকি তার অ্যাম্বুলেন্সের কোনো রোগী আজ পর্যন্ত কখনো মারা যায়নি। থিলগান প্রত্যেক রোগীকে সময় মতো হসপিটালে নিয়ে যেত। এমনই একদিন এক রোগী নিয়ে থিলগান হসপিটালে যায় আর নার্সকে ডাকতে থাকে। একটু দূরেই জেনিফার বসে তার কাজ করছিল, কিন্তু থিলগানের ডাকে জেনিফার কোনো সারা শব্দ নেই। তাই থিলগান জেনিফার কাছে এগিয়ে যায় আর বলে ওখানে একজন ব্যথায় মরে যাচ্ছে আর তুমি এখানে বসে আছো। কিন্তু জেনিফার থিলগানকে তোয়াক্কা না করে রোগীর কাছে এগিয়ে যায়। তবে একটু পর এক নার্সের থেকে থিলগান জানতে পারে জেনিফার না বলতে পারে আর না শুনতে পারে। ছোট থেকেই জেনিফার ইচ্ছে ছিল যে সে বড় হয়ে মায়ের মতো নার্স হবে। তবে জেনিফার সমস্যার কারণে কোথাও চাকরি পাচ্ছিল না। অবশেষে এখানে অনেক কষ্টে কাজ করার সুযোগটা পেয়েছে। জেনিফার থিলগানের কাছে এসে বলে এখানে চাপ দিলে ওখানে আলো জ্বলবে, তবেই আমি বুঝতে পারবো। থিলগান তখন নার্সকে বলে যে এই নার্সের বিয়ে হয়েছে কিনা। নার্স তখন বলে না এখনো হয়নি। থিলগান তখন হেসে হেসে বলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ জেনিফারকে দেখে থিলগানের মনে লাড্ডু ফোটা শুরু করে। দুজনের প্রেম হয়ে যায় আর তারা দুজন বিয়ে করে ফেলে। কিছুদিনের মধ্যে জেনিফার পেটে বাচ্চা চলে আসে, যা শুনে থিলগান তো মহা খুশি। সময়ের মতো সময় চলে যায় আর এখন আমরা দেখি থিলগানের ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে। এরপর আমরা আনবুকে দেখি কাথির নামের এক ছেলেকে মারার জন্য তার পিছনে লেগেছে। তাই কাথির থিলগানকে ফোন দিয়ে বলে ভাইয়া আমাকে বাঁচাও। কাথির থিলগানকে একটা জায়গায় আসতে বলে। আনবু কাথিরকে মারতেই নিচ্ছিল, এমন সময় থিলগান আসে আর কাথিরকে আনবুর হাত থেকে বাঁচিয়ে নেয়। কাথিরকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার কাথিরকে সরকারি হসপিটালে নিতে বলে, কারণ বাইক নিয়ে পড়ে যাওয়ায় কাথিরের অবস্থা অনেক খারাপ হয়। যদি মারা যায় তো হসপিটালের নাম খারাপ হবে, সেই সাথে ডাক্তারের চাকরিও চলে যাবে। থিলগান তখন জেনিফারকে ডেকে এনে বলে কাথিরকে চিকিৎসা করতে। থিলগান ডাক্তারকে বলে রোগীদের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব, চাকরির জন্য তো আর আমাদের দায়িত্ব ভুলে যাওয়া যাবে না, তাই না। জেনিফার কাথিরকে কোনোভাবে সুস্থ করে তোলে। পরদিন সকালে পুলিশ আসলে কাথির বলে ডিএসপি অফিসারের বোন আর আমি দুজনকে ভালোবাসি। আমরা আলাদা জাতের হওয়ায় ডিএসপি তার বোনকে আমার সাথে বিয়ে দেবে না, তাই আমাকে ডেকে নিয়ে মারপিট করে আর আমাকে জানেও মেরে ফেলতে চেয়েছিল। তখন থিলগান ভাই এসে আমাকে বাঁচিয়েছে। কাথির তখন ডিএসপির নামে কেস করে। পুলিশ ডিএসপি কে ফোন করে বলে শান্তিতে বসে এই ঝামেলা শেষ করতে। পুলিশ বলে কাথিরকে বোঝাতে পারবো, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার ও তো অনেক চালাক, আর তাছাড়া ও সবকিছু নিজ চোখে দেখেছে। তাই পরদিন ডিএসপি থিলগানের কাছে যায় আর বলে তার রাস্তা থেকে সরে দাঁড়াতে। থিলগান তখন বলে দুজনেই পড়াশোনা করে ডাক্তার হচ্ছে, দুজনকে ভালোবাসে, এখানে আমরা কি করব। মারপিটের থেকে ভালো আপনি ওদের ভালোবাসাকে মেনে নিন। এখনকার সময় জাতপাত দেখে কিছু হয় না, ওগুলো এখন ভুলে যান। ডিএসপি তখন বলে ভালোই কেটে পড়, না হলে 10 সেকেন্ড লাগবে তোকে ভয় পাওয়ানোর জন্য। থিলগান তখন তার হাতে থাকা ঘড়ির দিকে তাকায় আর 10 সেকেন্ড পর বলে কই ভয় পেলাম না তো। থিলগান ডিএসপির ধমক হাসিতে উড়িয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। রাতের বেলা ডিএসপি থিলগানকে ফোন দিয়ে বলে পেরিয়া রোডে একটা অটো আসছিল, পাশের রাস্তা থেকে
থেকে একটা ট্রাক এসে অটোকে ধাক্কা মারে। এবার তো তুই ভয় পাবি। অটোতে একটা মেয়ে ছিল, বেচারি কথা বলতে পারে না। থিলগান তখন ডিএসপির কথা শুনে ভয় পেয়ে যায়। এখন আমরা দেখি মানিককাম এসে জেনিফার পেটে চাকু ঢুকিয়ে দেয়। ডিএসপি থিলগানকে বলে তোর বউকে নিয়ে হসপিটালে যা, যদি 1 সেকেন্ড লেট হয় তো বাঁচাতে পারবি না। থিলগান তখন দ্রুত পেরিয়া রোডে আসে আর জেনিফারকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু এই প্রথমবার থিলগানের অ্যাম্বুলেন্সের কোনো রোগী মারা গেল। থিলগান তার বউকে বাঁচাতে পারে না। পুলিশ থিলগানকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে যায় আর থিলগানের যাবজ্জীবন কারাদণ্ড হয়, কারণ জেনিফারের নাকি কাথরিনের সাথে অ্যাফেয়ার ছিল। তাই থিলগান নাকি দুজনকেই মেরে ফেলে আর জেনিফারকে হসপিটালে নেওয়ার নাটক করে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। ঋষি নন্দিনীকে বলে যে ওর বউকে মেরেছে সেই থিলগানকে ফাঁসিয়ে দিয়েছে, থিলগান ওর বউকে খুন করেনি। তো এখন আপনি বলেন ও খুনি কিনা? নন্দিনী তখন বলে ও হয়তো ওর বউকে খুন করেনি, কিন্তু এই খুন পাক্কা ওই করেছে। এরপর দৃশ্য আবারও অতীতে চলে যায় আর এখানে আমরা দেখি থিলগান কিভাবে মানিককামকে মেরেছিল। ওই দিন রাতে বেলাঙ্কানি মদ খেয়ে ঘুমানোর পর থিলগান আবারও মদের দোকানে আসে আর মানিককামের হাত পা বেঁধে টিন দিয়ে ফ্লোরে আওয়াজ করতে থাকে। মানিককাম এমন শব্দ সহ্য করতে পারত না, তাই থিলগান মানিককামকে মারতে এই পদ্ধতি ব্যবহার করেছে। অতিরিক্ত শব্দের ফলে মানিককামের নাক কান দিয়ে রক্ত বের হয় আর মানিককাম সেখানেই মারা যায়। আজকে এই থিলগানের পারলের শেষ দিন, তাই বেলাঙ্কানি এসে থিলগানকে বলে শেষবারের মতো একসাথে মদ খাবে। এদিকে নন্দিনী সেই পুলিশের সাথে কথা বলে যে 14 বছর আগে থিলগানকে অ্যারেস্ট করেছিল। তার সাথে কথা বলে নন্দিনী জানতে পারে থিলগানকে ডিএসপি স্যার ফাঁসিয়ে দিয়েছিল। এই কথা শুনে নন্দিনী দ্রুত থিলগানের বাড়িতে যায় আর থিলগানকে বলে আজকেই তোর শেষ রাত, কাল সকালেই তোর পারল খতম। আমিও দেখবো তুই আমাকে চাকমা দিয়ে কিভাবে ওকে খুন করস। আর এই রাতেই এলাকায় রথের পুজো হচ্ছিল, পুরো এলাকা মানুষে ভরপুর। ডিএসপি কে বাঁচাতে নন্দিনী থিলগানের বাড়ির সামনে পুলিশ পাঠায় যাতে থিলগান কোনোভাবে বাড়ির বাইরে না আসতে পারে। আর নন্দিনী ডিএসপি স্যারের কাছে গিয়ে বলে মানিককাম আর আনবুকে মারার পর কিলারের নেক্সট টার্গেট আপনি, তাই আপনার বাইরে থাকা ঠিক হবে না। কিন্তু ডিএসপি নন্দিনীর কথায় পাত্তা দেয় না। নন্দিনী তখন বলে কিলারের নাম থিলগান, ও এখন পারলে বাইরে আছে আর আজকেই ওর শেষ রাত, তাই আপনি বাইরে সেফ নন। ডিএসপি তখন নন্দিনীকে বলে আমি সামলে নেব, তুমি যাও। ডিএসপি থিলগানের বাড়ি পাহারায় থাকা এক পুলিশকে ফোন দিয়ে বলে যখন বাড়ির সামনে দিয়ে রথ যাবে তখন অনেক পটাকার শব্দ হবে, তখন তুমি থিলগানকে তোমার বন্দুক দিয়ে শুট করে মেরে ফেলবে। যদি প্রমোশন চাও তো এই কাজটা করো। ওই পুলিশ তখন অন্য সব পুলিশকে ডেকে বলে ডিএসপি তোমাদের সবাইকে রথের কাছে যেতে বলেছে। তাই সবাই থিলগানের বাড়ি থেকে চলে যায়। আর এদিকে থিলগান ছোট বাচ্চাদের সাথে খেলতেছে। খেলতে খেলতে থিলগান পেছন বাড়ি দিয়ে বের হয়। নন্দিনীও সিসি ক্যামেরায় পুরো এলাকা পর্যবেক্ষণে রাখছে। বাইরে এসে থিলগান এক পুলিশের থেকে অকিটকে মেরে দেয়। ডিএসপির সাথে অনেক পুলিশ ছিল, তাই থিলগান অকিটকিতে বলে রথ আটকা পড়েছে, ওখানে 10 জন পুলিশ পাঠাও। আর দ্বিতীয় ব্যারিকেডে এমএলএর বউ আসছে, এক ব্যাটালিয়ন নিয়ে জলদি যাও। সবাই চলে গেলে ডিএসপি একা হয়ে যায় আর তখন বিদ্যুৎও চলে যায়, যা দেখে নন্দিনীর মনে খটকা লাগে। তখনই আবার বিদ্যুৎ চলে আসে, তাই ডিএসপি ভয় পেয়ে যায় আর পুলিশকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি থিলগানকে মেরে ফেলতে। এদিকে আমরা দেখি থিলগান অনেকগুলো পটাকা ফুটানোর জন্য তৈরি হচ্ছে। পটাকা ফুটানোর ফলে অনেক ধোঁয়ার উৎপন্ন হয় আর সেই সুযোগে থিলগান ডিএসপি কে তুলে নিয়ে যায়। এদিকে নন্দিনী এসে দেখে ডিএসপির ফোন মাটিতে পড়া। এরপর আমরা দেখি থিলগান ডিএসপি কে নিয়ে একটা পুরাতন মন্দিরে যায় আর নিজের ভেতরে থাকা সব রাগ একত্র করে ডিএসপি কে মারতে থাকে। মার খেয়ে ডিএসপি চিৎকার করতে থাকে। থিলগান তখন বলে আরো জোরে চিৎকার কর। আর এদিকে ডিএসপি কে খুঁজতে খুঁজতে নন্দিনীও ওই মন্দিরে আসে। নন্দিনী আসাতে থিলগান মন্দির থেকে পালিয়ে যায়। নন্দিনী অ্যাম্বুলেন্স ডাকতে বলে ডিএসপি কে হসপিটালে নেওয়ার জন্য। অ্যাম্বুলেন্স আসলে ডিএসপি কে হসপিটালে পাঠানো হয়। তবে একটু পর আরো একটি অ্যাম্বুলেন্স আসে যা পুলিশ ডেকে পাঠিয়েছিল। নন্দিনী তখন বুঝতে পারে ওই অ্যাম্বুলেন্স থিলগান নিয়ে গেছে। হসপিটালে যাওয়ার পরিবর্তে থিলগান অ্যাম্বুলেন্স নিয়ে একটা নির্জন জায়গায় যায়। থিলগান ডিএসপি কে বলে জেনিফারও এভাবে কষ্ট পেয়েছিল, যেভাবে তুই কষ্ট পাচ্ছিস, তোকেও এভাবেই মরতে হবে। আর ডিএসপি তখন সেখানে মারা যায়। ডিএসপি মারা গেলে থিলগান তাড়াতাড়ি তার বাড়ির দিকে রওনা হয়। এদিকে নন্দিনীও থিলগানের বাড়ির দিকে ছুটে আসে। থিলগানের বাড়িতে এসে নন্দিনী দরজায় কড়া নাড়তে থাকে। থিলগান তখন একটু বড় দরজা খুলে বাইরে আসে। নন্দিনী তখন বলে তুমি এখানে কিভাবে আসলে? থিলগান তখন বলে আমি তো বাচ্চাদের সাথে লুকাছুপি খেলছিলাম। পুলিশও তখন বলে হ্যাঁ ম্যাম, আমরাও থিলগানকে খুঁজছিলাম। থিলগান এমন একটা ভাব নেয় যে সে কিছুই করেনি। নন্দিনীর হাতেও তেমন কোনো প্রমাণ নেই, তাই থিলগান আবারও বেঁচে যায়। পারল শেষ হওয়ায় পরদিন সকালে আবারও থিলগানকে জেলে নেওয়া হবে। সকালবেলা থিলগান সবার থেকে বিদায় নেয় আর তার বোনকে বলে মাদারের খেয়াল রাখতে। থিলগান বেলাঙ্কানিকেও সরি বলে। বেলাঙ্কানি তখন বলে এসব কথা এখন বাদ দাও, কমসে কম এই পুলিশের পোশাক তো তোমার কাজে লেগেছে আর আমি এতেই খুশি। থিলগানকে নিতে নন্দিনী থিলগানের বাড়িতে আসে। রাস্তায় নন্দিনী থিলগানকে বলে তোমার কি মনে হয় এত বছর পর প্রতিশোধ নিয়ে তুমি কি নেক কাজ করেছো?
থিলগান তখন বলে, যে মানুষগুলো কষ্ট দেয় তাদেরকে মাফ করে দেওয়া আপনার নজরে নেক কাজ, তাই না? এই কথা শুনে নন্দিনী বলে, কি ভাগ্য তোমার মেয়েকেও বলতে পারবে না যে তুমি নির্দোষ। থিলগান তখন বলে, যদি আপনি জেলের কয়েদিদের সন্তানের কান্না শুনতেন তাহলে এ কথা বলতেন না, কিন্তু আমি সেই চিৎকার শুনেছি। এর থেকে ভালো ও আমাকে খুনি মনে করেই খুশি থাকুক। যখন ও সত্যি জানতে পারবে তখন সহ্য করতে পারবে না। বাবা হয়ে যদি আমি জেল থেকেও খুশি রাখতে পারি আমার মেয়েকে, তো সমস্যা কোথায়? আর যদি আমি মরেও যাই তাতেও আমার কোনো আফসোস থাকবে না। এরপর কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়। থিলগানের সাথে কেউ একজন দেখা করতে আসছে, কিন্তু থিলগান কারোর সাথে দেখা করতে চায় না। তবে নন্দিনীর নাম শুনে থিলগান দেখা করতে রাজি হয়। নন্দিনী থিলগানের সাথে দেখা করতে আসছে ঠিকই, তবে নন্দিনীর সাথে থিলগানের আদরের মেয়ে মালারও আসছে। বাবা মেয়ে প্রথমবারের মতো এভাবে মুখোমুখি হয়। চোখের জল ফেলতে ফেলতে মালার থিলগানকে বাবা বলে ডাকে। আর এখানে শেষ হয় এই সিনেমা। যে মেয়ে তার বাবাকে নিজের মুখ দেখাতে চাইতো না, আজ সেই মেয়ে বাবার এতটা কাছে, বাবার চোখের এতটা সামনে। হয়তো নন্দিনী সব সত্যিটা মালারকে জানিয়েছিল, আর সত্যিটা জেনে মালার তার নিজের ভুল বুঝতে পেরে বাবার সাথে দেখা করতে ছুটে আসে। যাই হোক, মুভির শেষটা সুন্দর হওয়া প্রয়োজন ছিল, আর তেমনটাই হয়েছে। মুভি দেখে আমিও খুশি, তোমরাও খুশি, তাই এবার খুশি মন নিয়ে বিদায় জানাতে হচ্ছে। তবে আবারও দেখা হবে এরকম নতুন কোনো মুভির গল্পে।